আসসালামু আলাইকুম। মিরপুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলাঞ্জনা চম্পা। যেহেতু নাম নতুন করে এডিট হতে বা রিসেট হতে ৬০ দিন সময় লাগবে। তো এই নামটাই বলছি। কিন্তু আপাতত আমাদের নতুন বছরের নাম হবে উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টার। ঠিক আছে? তো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। আমরা কাজ করছি সবার জন্য। সবাই বলে লেখাপড়ার সাথে কাজের সম্পর্ক কী? তো তাদের জন্য বলতে চাই, লেখাপড়াটা দরকার আছে। কারা কারা স্কুলে ভর্তি হতে পারে সেই প্রশ্নটা আগে আসে। যে কোনো বয়সে, আপনার বয়স যদি ৯০ বছরও হয় চলে আসবেন, ওয়ানে ভর্তি হবেন, সমস্যা নেই। পড়ালেখার কোনো বয়স নাই। বিভিন্ন স্কুলের ভালো ভালো ইংলিশ বইগুলি ভালো করে পড়বেন, অঙ্কগুলি সলভ করবেন, টিউশনি করাতে পারবেন, কোচিং সেন্টার খুলতে পারবেন, আপনার আত্মীয় স্বজনের বাচ্চা পড়াতে পারবেন, প্রতিবেশীর বাচ্চা পড়াতে পারবেন, নিজের বাচ্চা পড়াতে পারবেন। সুতরাং আপনার জন্য কিন্তু অনেক বড় একটা সুযোগ আছে। এই সুযোগ মনে হয় না বাংলাদেশে আর কেউ দিয়েছে, আমি দিচ্ছি। এখন যদি প্রশ্ন করেন তাহলে আ অন্য সবাই যে ভোকেশনাল আছে, উন্মুক্ত আছে, হ্যাঁ, এটা নিয়ে আরেকটা পর্ব করব। ভোকেশনালে আপনার কম হলেও 9 এ গিয়ে ভর্তি হতে হবে। 9 এ ভর্তি হতে গেলে আপনার 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলি করেছেন? পারবেন একা, একা করতে? মাথায় আছে? মনে আছে? হঠাৎ করে কোথা থেকে একটা 8 পাসের সার্টিফিকেট জোগাড় করে আপনি গিয়ে ভর্তি হলেন 9 এ, 9-10 এ এসএসসি পরীক্ষা। কিভাবে সম্ভব? কক্ষনোই সম্ভব না। একজন স্টুডেন্ট কখনো যার ১০-১৫ বছর গ্যাপ গেছে সে কোনোদিন এটা পারবে না। কোনোদিন পারবে না। যে এসএসসি পরীক্ষা দিয়েছে তাকে যদি বলা হয় আবার মানে ২০ বছর পর আবার পরীক্ষা দাও, সেও পারবে না। কারণ সব ভুলে গেছে। বেশিরভাগ লেখাপড়ায় আমরা অঙ্ক ইংলিশ তো ভুলেই যাই। বাংলাটা একটু চর্চা থাকে। কারণ বাংলা সবসময় মুখে বলি। ঠিক আছে? তারপর মেমোরি ফুল হওয়া, নানা টেনশনে মেমোরিটা ফুল হয়ে থাকে। মেমোরিটাকে আবার রিপ্লেস করা, ঝালাই দেয়া, ওটাও একটা ব্যাপার আছে। উন্মুক্ততে কী করছে? সেখানে ওই একই লেভেলের। দেখা যায় ওদের বয়স্ক বলে তাদেরকে প্রশ্ন ধরিয়ে মানে উত্তর ধরিয়ে দেওয়া, বই ধরিয়ে দেওয়া, কোনো রকম করে পাস করে চলে যাক। কিছু একটা করে খাক। কিছু একটা হবে না। ভালো রেজাল্ট না হলে কিছু একটা হবে না। উন্মুক্ত থেকে এসএসসি পাস করলে তারা কেউ ভ্যালু দেয় না। ভোকেশনাল থেকে দেয় না। জেনারেলি দেয় না। জেনারেলি এখন পড়া নাই। পড়ে না, এখন কেউ পড়ে না। সবাই ফেসবুক পড়ে, টেক্সট বুক কেউ পড়ে না। সুতরাং আপনি যদি চান যে আমার পড়ালেখার লেভেলটা একদম ছোট্ট থেকে আবার শুরু করব, আবার সেই ছোট্টবেলায় ফিরে যাব, আবার সেই ছোট্টবেলায় আমি শুরু করব, আবার সেই 1 থেকে শুরু করব, আবার 2 থেকে শুরু করব, 3 থেকে শুরু করব, কোনো সমস্যা নাই। লজ্জা কিসের? লজ্জা তখন লাগে যখন আপনি মোবাইলটা নিয়ে অন্য কারো কাছে দেন, আমাকে একটু সেটিংটা ঠিক করে দাও তো, আমাকে একটা পেজ বানাই দাও তো, আমাকে একটা ইউটিউব চ্যানেল বানাই দাও তো, আমাকে পাসওয়ার্ডটা ঠিক করে দাও তো, আমাকে ওয়াইফাই পাসওয়ার্ড কীভাবে নিতে হয় দেখাই দাও তো, তখন লজ্জা পাবেন। কিন্তু বই পড়তে লজ্জা পাবেন না। আপনার লজ্জা সেখানে, যেখানে আপনি অন্যের হেল্প নিচ্ছেন। কিন্তু আমরা সব সমাজে কী করি? অন্যের হেল্প নিতে লজ্জা পাই না। অন্যর কাছে সাহায্য চাইতে লজ্জা পাই না। কিন্তু নিজে একটা শিখতে গেলে বই পড়তে, হায় হায় তুমি এই বয়সে 1 এ পড়ো, ছি! মান-সম্মান সব গেল। কিন্তু মান-সম্মান তখন যায় না। মান-সম্মান তখন যায় যখন আপনার পাসওয়ার্ডও লিখতে গেলে আপনার বাচ্চার কাছে হাত পাততে হয়, বাচ্চা শিখিয়ে দেয়। বা আত্মীয়স্বজন কেউ শিখিয়ে দেয়। বা যেখানে যাবেন সেখানে কেউ শিখিয়ে দিল যে এমন। ঠিক আছে? তো লজ্জা করা যাবে না। আপনি শিখবেন, লেখাপড়া শিখবেন, সাথে, সাথে কাজও শিখবেন। আমরা ২ টা সুযোগ করে দিচ্ছি। একদিকে বই পড়ছেন, একদিকে কাজ শিখছেন। ২ ঘন্টা ক্লাস করে আবার ২ ঘন্টা কাজ শিখেন। কিছু একটা বাড়িতে নিয়ে যান। প্রতিদিন যাওয়ার সময় একটা মেসেজ নিয়ে যান। কি করছেন? কি করবেন? আমাদের দেশের মানুষগুলি আমরা ওই তাৎক্ষণিকভাবে লাভবান হতে চাই। মানে কি আমাকে টাকা দাও। আমি কাজ করেছি এতক্ষণ টাকা দাও। কাজটা আপনার হোক আর আমার হোক, যার হোক টাকা পাইতে হবে। টাকা পাইলেই মনে হয় সফলতা। টাকাটা আসে না। কান টানলে যেমন মাথা আসে, কাজ করলে তেমন একদম টাকাও আসে, সম্মানও আসে। তো সম্মানটা কাজ করলে সম্মানটা আসবে কিভাবে? যে আমি কাজ করছি, সবাই আমাকে ডাকছে, সবাই কাজ দেখছে, অর্ডার দিচ্ছে, নিচ্ছে। আমি সবাইকে শেখাচ্ছি। সব দিক থেকে টাকা পাচ্ছি। আর লেখাপড়াটা কি দরকার? লেখাপড়াটা আমার মুখের ভাষাটা সুন্দর হবে। আমার এই যে দেখেন সব অঞ্চলের মানুষের সাথে আমি কথা বলি। তো আমার মুখের অ্যাকসেন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সবার সাথে কিন্তু কথা বলতে, বলতে দেখা যায় নিজের ভাষাটা হারিয়ে ফেলেছি। বা ওই স্থির থাকছি না। সব ভাষায় সব অঞ্চলের মানুষের সাথে কথা বলে বরিশালের একরকম, রংপুরের একরকম। রানী খাতুন, ঠিক কথা বলেছেন আপু। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ। এখন মনে করেন বড় একটা অনুষ্ঠানে গেলাম। তো ওখানে গিয়ে দাঁড়িয়ে কথা বললাম, সবাই মাইক হাতে দিল, "আপু কথা বলো।" কি বলবো? খুঁজে পাচ্ছি না। ভয়ে বুক কাঁপছে। সবাই তাকিয়ে আছে আমার দিকে। আমি কি বলছি? হয়তো ক্যামেরা অনেকগুলি ধরা আমার সামনে। কি বলবো? সুতরাং অনেক যখন পড়ব,
আমি ক্লাসে প্রেজেন্টেশন দিব, সবার সামনে দাঁড়িয়ে আমি বোঝাবো টিচারকে, সবার সামনে দাঁড়িয়ে আমি বোঝাবো, সবাই স্টুডেন্ট যারা বসে আছে তাদেরকে ভিডিও করা হবে, লাইভে যাব বা এমনি মোবাইলে ভিডিও করবো, ক্যামেরায় ভিডিও করব, তখন কিন্তু ওই জড়তাটা কেটে যাবে, সবার সামনে বলার সাহসটা বেড়ে যাবে। ঠিক আছে? তো আমরা যখন কথা বলছি, আমরা কিন্তু সবসময় শুদ্ধ ভাষাটায় কথা বলি না। ওই যে আঞ্চলিক একটা ভাষা আছে, ওটার মধ্যে বসে বলে যাবা, খাবা, খাইছো, এগুলি বলে অভ্যস্ত। যখন আপনি বড় একটা মঞ্চে উঠবেন, আপনার হাতে মাইক্রোফোন দেওয়া হবে, তখন আপনি কথা বলবেন, ভয় লাগবে যে মনে হয় স্লিপ কেটে যাবে, মনে হয় এই উচ্চারণটা শুদ্ধ হবে না। যেমন আমি একটা জিনিসে ভয় পাচ্ছি বা বিব্রত বোধ করি সবসময়। আমার যখন থেকে ইংলিশ একটু প্র্যাকটিস করতে গেলাম, তখন ব হয়ে যায়, বা ইংলিশ ভটাকে বলতে হয়। যেমন ভিশন, হ্যাঁ, ভেরি নাইস, মানে ভেরি গুড, ওটা যখন বলতে যাই তখন বাংলায় ভালো, ভালো আসে না, ভাষা বাসা হয়ে যায়, মানে ভটা হারিয়ে গেছে, জীব জীব থেকে চর্চাটা কমের বদলে, মানে কমের জন্য ওইটা মানে ভটা হারিয়ে গেছে। তো এখনও অনেকেই আমাকে হাসে, আমার হাজব্যান্ডও বলে, তুমি তো আগে সুন্দর সুন্দর করে কথা বলতে পারতে, এখন কেমন হচ্ছে? তো ওই যে বললাম, সব শিখতে গিয়ে, অলরাউন্ডার হতে গিয়ে নিজের একদম নিজের যে একটা স্থায়ী একটা জিনিস থাকে না, নিজের একটা উম, একাত্ম একান্ত নিজের একটা ভাষা থাকে, একান্ত একটা চর্চা থাকে, ওই চর্চাটার জায়গা থেকে সরে গেছি। আর বিভিন্ন অঞ্চলের মানুষ আসে, সবার সাথে আড্ডা দেয়, মজা করি। এখানে আসবেন, বসবেন, আমি ঘুরিয়ে দিই ক্যামেরা। হ্যাঁ, দেখা যাচ্ছে না, ওকে, সমস্যা নেই, করেন। এই যে ঠিক আছে, চেয়ার বেশিক্ষণ বসতে ভালো লাগে না, না সোফায় বসতে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে। তো এখন নিজের যে একটা জায়গা, নিজস্বতা বোধ বলে না, ওই নিজস্ব জিনিসটা হারিয়ে ফেলেছি। তো এখন সবার সাথে বলে আবার চর্চা করছি যে হ্যাঁ, এবার আবার উঠবো, কারণ আমি একটু করে আসলে ভালো হতো না? এই অন্য মাথায় দেওয়া কষ্ট, এদিক যায় সেদিক যায়, সারাক্ষণ ধরে রাখতে হয়। ঠিক আছে। আজানে দোয়া করেন। قرة عيني بك يا رسول الله اللهم متني بسمي والبصر لا حول ولا قوة إلا بالله العلي العظيم। ঠিক আছে? এটা বলে এখানে যে চোখে চোখে এখানে দিতে হয়, বুঝছে? আর এটা হলে কি হয়, মানে বয়ে যা পেয়েছি। যখন কি আমাদের মাঠে আমাদের সবাইকে ইমানদার কারা কারা, মমিন কারা কারা খুঁজতে যাবে, তখন আমাদের এতটুকু সূর্যের আলোর মতো ঝলঝল করবে, তখন বেশি নেবে এরা হবে, মানে ওদের বেসতে নিয়ে যাবে। ও বাসায় গায়ে কাটা বসে গেছি। আজানের সময় আজানের দোয়া পড়লেন। আমি কুশিকাটার কাজ করছি আর আপনার কথাগুলো শুনছি, আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ আপু। রানী খান আপু, 1 তারিখে আসেন, আমরা চায়ের দাওয়াত দিই, হ্যাঁ, সবাই চায়ের আড্ডা দিই, দেখি কেমন হয়। ঠিক আছে, যা হোক, আজান শেষ হলো, আমরা আমাদের টপিকে চলে যাই। শীতে একদম চেহারা চোরা নষ্ট হয়ে গেছে না, দেখেন আমার হাতের সাথে আগে মুখের মিল ছিল, এখন এটা মনে হয় কালো কালো লাগে না? হ্যাঁ, কেমন লাগে, মানুষ ভাবে আমি মেকআপ করেছি, আসলে মেকআপ শীতের দিন এইসব ঠান্ডা ঠান্ডা না, হাত মোজা পা মোজা পরে রাখা হচ্ছে। এই আমার তো কুশিদের মোজা আছে, বলে তো হয় না। আচ্ছা, পরবো। যাই হোক, কি বলতে যাচ্ছিলাম, আমাদের লেখাপড়াটা কেন দরকার? সেই যে বললাম যে আমরা সবার সামনে কথা বলার জন্য আমাদের লেখাপড়াটা জরুরি, পরিবেশ পরিস্থিতি বুঝে। আমি ফার্স্ট ফার্স্ট না, ঢাকায় আসছি প্রায় 6 মাস 7 মাস হবে তখন।
আমাদের এক স্যার ছিল, যখন আমি স্যারের সাথে আলোচনা করলাম যে স্যার আমি তো 7 পর্যন্ত পড়েছি, এইটি মাত্র উঠার সাথে সাথে মানে বিয়ে হয়ে গেছে, এটি 7-এ বসে কথা চলছিল, আমি তো পড়তে পারি না, আমি বাসায় বসে সে বই কিনে পড়ি বা আশেপাশে বই নিয়ে নিয়ে পড়ি, তা আমি কি পরীক্ষা দিতে পারবো কিনা। বলার জন্য ধন্যবাদ আপু, তবে আমি পা ভেঙে পড়েছি। ও নো, কেন আপা? সরি। হ্যাঁ, ইনশাল্লাহ দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হন, ইনশাল্লাহ আসবেন। তো আমি স্যারকে বললাম, স্যার বললাম স্যার আমি পরীক্ষা দিতে পারি? বললো 9-এর অঙ্ক পারবি? বললাম কষ্ট হবে। বলে দেখ তাহলে 8 শেষ করছি। আমি স্যার ঘরে বসে অনেক করেছি। পরে বলে আচ্ছা ঠিক আছে দেখা। পরে একদিন দেখালাম অনেকগুলি পেজ বের করে যে স্যার আমি এগুলো করেছি। বীজগণিতের ফার্স্ট যখন ক্লাসে যাই, স্যার 9-এ যখন ভর্তি হলাম আর কি, তো স্যার কী করলো, রুট একটা চিহ্ন আছে না, ওটা খুব পচা হয়েছে, বাঁকা হয়েছে। তো স্যার আমাকে, যে ক্লাস টিচার ছিল সে আমাকে ওটা দেখাই দিল। তো আমি তখন বোরকা পরতাম, বোরখা টোরখা পরে একদম মুখের নেকাপ এতটুকু দেখাতাম না, মানে উপরে একটা ঝালরও ফেলতাম। তো মাঝে মাঝে দেরি করি না, ঠান্ডা হয়ে যাবো গা। থ্যাংক ইউ নিসা, চায়ের জন্য থ্যাংকস। তো স্যার কী করলো, এসে মানে আমি লিখছিলাম, স্যার এরকম রুট চিহ্নটা ঠিক করে দিল। আর একবার এরকম আরও একদিন এরকম ক্লাস করছিলাম, স্যার দেখতে মাসাল্লাহ সুন্দর টুন্দর ছিল, লম্বা চোর, একদম শিক্ষকের মতোই মনে হয়েছে, তার মুখের ভাষাটাও সুন্দর ছিল। তো স্যার আমি পড়ছিলাম লিখছিলাম, তো মাথায় এরকম আদর করে দিয়ে মাথা মোছা দিয়ে বলে চেষ্টা কর, ভালো কিছু করতে পারবে। তো স্যার আমাকে চেনেও না, কীভাবে বুঝলো? কারণ কি আমি ক্লাসে খুব মনোযোগী ছিলাম, মানে আমি একটা ক্লাস করতে পারলে না নিজেকে মনে হয় স্বর্গে আছি এরকম খুশি লাগতো আমার কাছে। তো স্যার এটা নোটিস করেছে। এরপর থেকে আবার একদিন প্রায় 6-7 মাস ক্লাস করার পরে যখন পরীক্ষা আসবে এরকম ফার্স্ট টেস্টটা, তখন স্যার, আমি গেট থেকে যাচ্ছিলাম স্কুলে, এইটা আজিমপুরে ওয়েস্টার্ন স্কুল। তো যাওয়ার সময় স্যার আমার মাথা মানে যাওয়ার সময় বেরোতে যাচ্ছে, সবাইকে যা বের হবে বললো যে আচ্ছা ভালো করে পড়াশোনা করিস, ভালো কিছু করতে পারবি। তো আমার মনে হয় কি জানেন, অনেক হয়তো নেগেটিভ নেবে এটা, আমার মনে হয় ওই সময় স্যার বুঝতে পারছিল যে আমি কিছু একটা করতে পারবো। তো সেই স্যারকে যদি কখনো পাই সালাম করব, তো মনে হয় না পাবো, সে তো অনেক, এখন তো অনেক বয়স হয়ে গেছে, হয়তো বেঁচেও নাই জানি না, কিন্তু কিছু কিছু শিক্ষকের আশীর্বাদ অনেক সময় কাজে লাগে, অনেক কাজে লাগে। তো স্যার আমাকে চিনে না, যাই না, আমি বোরখা পরে একটা গ্রামের খ্যাত বলতে না, ওরকমভাবে ভালো পোশাকও পরে বুঝি না, অনেক সময় মেক্সি পরা থাকতাম, ওটা পরে চলে যেতাম বোরখা পরে। তো ওইভাবে স্যার কেন আমার সাথে বিহেভ করে 2-3 বার এরকম স্যার আমাকে বলছে ভালো করে চেষ্টা করে একদিন কিছু করতে পারবে। তো সেই স্যারকে পেলে, স্যার যদি কোথাও থাকে, তো আমার মেসেজটা যেন পৌঁছে যায়, স্যার থ্যাংক ইউ, আপনার জন্য আমি কিছু একটা করতে পারছি। কান্নাকাটি ভালো না, মানে দিন দিন বোকা হয়ে যাচ্ছে আমি। কান্নাকাটি হলে ভালো না। কান্না করলে না চোখের পানি ফেরত নেওয়া যায় না। মেকআপ মানে আফটারপিং হয়ে যায়, বিদেশে ব্লাশ লাগান না, আফটারপিং হয়ে যায়। কান্না করে দেখবেন না, ছবি থেকে একদম সুন্দর লাগবে। অনেক ইচ্ছে করে কান্না করে। আসসালামু আলাইকুম আপু, আপা কেমন আছেন? সালমা বেগম, জি আপা ভালো আছি। কোথায় আপনি? ওই সালমা বেগম কোথায়? গ্রুপে কি মেসেজ দিয়েছে আজকে দেখেছেন? মজার হাসির ঠিক আছে, আমি যে কত বকা দিতে পারি শুনে। জানি বলতে আসসালাম, ওয়ালাইকুম সালাম, খাচ্ছি তো উত্তর দিচ্ছি। ইমোশনাল হয়ে যায় মাঝে মাঝে, কেন বলেন? স্ট্রং হব, আরও স্ট্রং হতে হবে, কান্না করা যাবে না, কান্না করা খুব খারাপ। আমি আমার ছোটোবেলায় ছোটোবেলা না, ফেসবুকে ফার্স্ট এসেছি তখন আমার একটা ডায়লগ ছিল, আই হেট টিয়ার্স, মানে আমি চোখের জল পছন্দ করি না। ঠিক আছে, তো কেমন জানি ঘুরে ফিরে ওই চোখের জলই আসে, তাই না? ভালো উদ্যোগ, থ্যাংক ইউ আপু, আপনারা আছেন দেখি তো। সৃজনী বুটিক্সকে বলছি আপা, সৃজনী বুটিক্স, সৃজনীটা লাস্টে এডিট করে দেবেন, হ্যাঁ নামটা এডিট করবেন, শুধু সৃজনী দেবেন ফার্স্ট নেম, লাস্ট নেম দেবেন বুটিক্স, তাহলে ওই সেকেন্ড নেম না দিলেও চলবে, বা সেকেন্ড নেম এটা দেবেন, ঠিক আছে? কিন্তু ওই সৃজনী বুটিক্স ওটা বলতে গেলে মানুষের একটু সমস্যা হয়, ঠিক আছে? থ্যাংক ইউ নিসা, এটা আমি সব কিছু খাই, এটা না খেলে মনে হয় কি জানি মিসিং রয়ে যায়, আচ্ছা, অসম্পূর্ণ রয়ে যায় খাবারটা সারাদিনটা। একটা চাবি ড্রিঙ্ক বানাবো। আচ্ছা, ডোন্ট ডিস্টার্ব মি নাও। কালকে ক্রিসমাস।
কালকে নো নো স্টপ স্টপ দুজন স্টপ। আচ্ছা যা হোক আমরা বলে যাচ্ছি লেখাপড়াটা কেন লাগবে বলি যে যে কোনো বয়সে লেখাপড়া করতে পারবেন, লেখাপড়ার দরকার আছে সমাজে সম্মান পাওয়ার জন্য, সমাজে সবার কাছে দাঁড়ানোর জন্য। কোনো একটা অনুষ্ঠান হলো, ভাবেন একজন 2-3-তে পড়া একজন বড় ব্যাংকারের বউ, একজন ভালো চাকরি করে, সে হয়তো ওই খুঁজে পেলো একজন কম শিক্ষিত মেয়ে, সে একটা বড় অনুষ্ঠানে গেল, তো ওই কম শিক্ষিত মেয়েটা এসে দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে কিছু একটা বলবে, পারবে? পারবে না, কষ্ট পাবে, লজ্জা পাবে যে আমার হাজবেন্ড এত কিছু, আমি কিছুই পাচ্ছি না। তো একটু চেষ্টা করলে না অনেক কিছু হয়। আগে না আমি ফার্স্ট টাইম 2015-র কথা বলি, এখন কত 25, তো 2015-তে আমি যখন ফার্স্ট ফেসবুক আইডি করি, আমি কিছু লিখতে পারতাম না, ভুলে যেতাম। আমার এমনি আমার হার্ট দুর্বল দুর্বল, মানে আমি যখন কারোর সামনে দাঁড়াই, মানে তখন তাৎক্ষণিকভাবে আমি কিন্তু এখনও কাঁপি। সেদিন যেমন এসএমই সেমিনারে, ওখানে এক ম্যাডাম, উনি ভোকেশনালের টিচার, মানে মানে মেবি অফিসিয়াল কোনো পদে আছেন, মনে নাই এখন ম্যাডামের সাথে আমার ছবি আছে। তো উনি দাঁড়ালো, বললো যে নাম্বার লিখতে। আমি 3বার নাম্বার লিখছি, 3বারই ভুল হয়েছে। মানে কি? সে হয়তো বলে আমি বুঝি না, পরে বললাম ম্যাডাম আপনি লিখে দেন। তো ভাবলো না আজ মনে হয় আমি মূর্খ। তারপর আবার কী করলো, ওই যে বললো যে হোয়াটসঅ্যাপে নাম্বার নিতে, ওখানে আমি ক্যামেরা ধরে বসে আছি, ওটা যে হোয়াটসঅ্যাপে গিয়ে করতে হয় সেটা আমি বুঝি নাই, স্ক্যান করতে। তো দেখেন, এত কিছু জানার পর আমার এত লজ্জা লেগেছে, জানলে আমি আর এগুলি সবাই শেখাই, আর এখন আমি ভুলে গেলাম। মানে অতিরিক্ত টেনশন, আমার টেনশন ছিল তো বাসায় আসবো, আরে বাচ্চারা কী করছে, আরে আমরা অফিসে কে বসে আছে, আরে অফিস চুরি হয়ে যাচ্ছে নাকি, মানে এরকম নানা টেনশনগুলি আমি মাথা নিয়ে নাড়াচাড়া করছিলাম। তো ওই নাম্বার লেখাটা তাড়াতাড়ি, মানে সব কিছু মিলে না মেয়েরা সফল হয় না, কষ্ট হয়, অনেক কষ্ট হয় ম্যানেজ করতে। ঠিক আছে, তো নিজের প্রতি নিজেই খারাপ লাগলো যে আল্লাহ আমি এত বোকা হয়ে গেলাম। তো ফার্স্ট টাইম আমি যখন ফেসবুকে আসি তখন এরকম লিখতে পারতাম না, পাসওয়ার্ড মনে থাকতো না, 5টা ওয়ার্ড, মানে 5টা নম্বর বা কোনো কিছু কোথাও দিলে ওটাও একটা কোড নাম্বার আসলে ওটাও লিখতে পারতাম না। 3-4বার বলে সবাইকে মনে হয় 5জন পাশে বসায় রাখতাম যে তোমরা বলবে আর আমি লিখবো, বা তোমরা আমাকে লিখে দাও। এত হার্ট দুর্বল ছিল। শুধু একটাই, মানে একটা জগতের মধ্যে আমার বসবাস ছিল, যে আমি একটা ফ্যামিলিতে বিলং করছি যেখানে আমার কোনো মূল্য নাই, যেখানে আমি শুধু অত্যাচারিত হব, যেখানে আমি শুধু নির্যাতিত হব, যেখানে মানুষের অপমানগুলো সহ্য করব। সেই মাথার মধ্যে সারাক্ষণ এগুলি ঘুরতো, যে আমি এত কিছু শিখেছি, এত কিছু জানি, কিন্তু আমাকে কেউ কিছু করতে দিচ্ছে না, আমাকে সারাক্ষণ টর্চারিং করা হচ্ছে। হয় মরে যাও, না হয় সরে যাও। নিসা স্টপ। তো হয় মরে যাও, না হয় সরে যাও, এই 2টা লাইন আমি সারাক্ষণ শুনতাম। তো একজন নারী যদি সর্বক্ষণ তার কানের কাছে এটাই, এই লাইন 2টা ঘোরে, হয় মরে যাও, না হয় সরে যাও, বিদায় হও, তখন সেই নারী কিচ্ছু করতে পারে না। তো আমি লাকি, এখন দেরি করে হলেও সুখটা আমায় দেরি করে হলেও আল্লাহ দিয়েছে, যে এখন আমাকে সেই সাউন্ডগুলি শুনতে হয় না, সেই লাইনগুলি শুনতে হয় না, কেউ আমাকে বলে না, কেউ আমাকে সাহস পায় না যে মরে যাও, না হয় সরে যাও, বিদায় হও। সেই যোগ্যতা আমি অর্জন করেছি, আল্লাহ আল্লাহ আমাকে সেটুকু দিয়েছে, একটু হলেও দিয়েছে। আমি বই পড়তে গেলে বইটা ছিঁড়ে ফেলে দেওয়া হতো, আমি বই পড়তে গেলে বইটা খুলে মানে চুরি করে রাত্রে আরেক জায়গায় ফেলে দেওয়া হতো, তো আমি খুঁজেই পেতাম না বইটা কোথায়। আমি একটা ভালো ড্রেস পরলে সেই ড্রেসটা পরের দিন আর খুঁজে পেতাম না। যদি কেউ বলতো তোমার ড্রেসটা সুন্দর লাগছে, আমি নিজে বানিয়েছি, সুন্দর করে বানাবো না, কেন কেউ বললো সুন্দর লাগছে, সেটা ফেলে দেওয়া হতো। মা বাবা আত্মীয় স্বজন সবার কাছে বলতাম, কে কোনো মূল্য দিত না। তো একজন নারীর জন্য এটা খুব কষ্টের। এখন আমাকে কেউ কিছু বলে না, এখন আমাকে সবাই স্বাধীনতা দিয়েছে, ভালো আছে। তো যা হোক, মোবাইলে চার্জও নাই, আর আপাতত বিদায় নিতে হচ্ছে, অনেকগুলি কল এসছে, মেসেজ এসছে, উত্তর দিব। তো সবাইকেই বলছি আমরা লেখাপড়া করব, লেখাপড়ার সাথে সাথে কাজ শিখবো, কাজ করব, স্বাবলম্বী হব, এবং নিজেকে সুন্দর করে তৈরি করব, নিজের একটা জগৎ তৈরি করব, যেখানে কারো সাহস হবে না, মরে যা, সরে যা, কিংবা দূরে সর, বিদায় হ, এই শব্দগুলি যেন আমরা না শুনি। লেখাপড়া করবেন, সুযোগ পাইলেই বই নেবেন, সুযোগ পেলে কাজ নেবেন, এটাই আপনার ভালোবাসা, এটা আপনার সময়। আজকে স্বামী খুব ভালোবাসে, কালকে নাও বাসতে পারে। আজকে খুব ভালো আছেন, কালকে নাও থাকতে পারেন। আজকে সুস্থ আছেন, কালকে নাও থাকতে পারেন। সুতরাং জীবনটাকে এমনভাবে সাজাবেন, কোনো কিছুর জন্য কারোর কাছে হাত পাতে না হয়। সবাই যেন আপনার কাছে হাত পাতে, সবাই যেন আপনার হেল্প চায়, এরকম ইম্পর্টেন্ট পার্সন হতে হবে। পরিবারের সবাই ইম্পর্টেন্ট পার্সন, সবাই যেন আপনাকে ছাড়া থাকতে পারেন, আপনাকে খোঁজে সবাই, ভালোবাসার জন্য, সম্মান পাওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য, চাহিদা পূরণের জন্য, সব কিছুর জন্য।
এরকম কিছু হতে হবে। সুতরাং লেখাপড়া অবশ্যই করতে হবে, সাথে কাজও শিখতে হবে। তো আজকের ভিডিও এখানে রাখছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আমার চোখে পানির জন্য পড়তে পারছি না, ঠিক আছে। গোলা দেখছি চোখে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? জি ভালো আছি। ইশরাত জাহান নাকি মনে হয় না? আচ্ছা। শাম্মী আক্তার, আপু ঝালকাঠি থেকে দেখ শুনছি। ওই ঝালকাঠি তো আমাদের মানে আমাদের বরিশাল ঝালকাঠি। আমি কিন্তু ঝালকাঠির মেয়ে, ঠিক আছে। তো থ্যাংক ইউ আপু, কথা হবে নেক্সট টাইম। এখন অনেকগুলি মেসেজ এসে ভরে আছে, ঠিক আছে। তো একটু একটু বিদায় নিচ্ছি, হ্যাঁ জরুরি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর মিরপুর 10 255 নম্বর পিলারে ক্লাস হবে 1 তারিখে। আপাতত এটা বলছি। আর এই ঠিকানা তো সবাই জানেনি, মিরপুর 11:30 থেকে একটু ভিতরে ইস্টার্ন হাউজিং তালতলা আলমদিনা মসজিদের কাছে। তো মিরপুর 10 যারা আসতে চান সবাই 10 নম্বরে 255 নম্বর পিলারের সামনে IIST ভবনে আমাদের অফিস, ঠিক আছে। আপাতত এটুকুই। আল্লাহ হাফিজ। সরি।